হান্স, আই এম রিয়েলি সরি। এরকম যে হবে হান্স, আমি পর্তুগালে ফিরে যাচ্ছি। ঠাকুরদার কারবারের অর্ধেক তোমার। এতদিন তো তুমি কিছুই দেখোনি, এখন তোমার ভাগ তুমি বুঝে নাও। গঙ্গার ধারে দুটো লবণ গোলার, একটা তোমার, আমারটা আমি বেছে দিচ্ছি। টাকা কড়ি যা আছে সব ভাগাভাগি করে রেখেছি। আমি মরে গেলে তোকে কে দেখবে? খবরদার, মরবার কথা বলবে না। আমার মা মরবে না। মা কি কখনো কারো চিরকাল বেঁচে থাকে? থাকে, থাকবে। কি আর করবে বলো সাহেব, এই তো দুনিয়ার নিয়ম। যেতে তো একদিন সকলকেই হবে। আমি বলছিলাম কি সাহেব, চলো না মুর্শিদাবাদের বাগান বাড়িতে একজন বাইকে এসে খুব ভালো গান করে সাহেব। হ্যাঁ চলো চলো, গান শুনবে মনটা একটু ভালো হবে। কেমন? মনমরা হয়ে থাকলে তো চলবে না সাহেব। আমরা থাকতে তুমি ওরম মন মরা হয়ে থাকবে, এ কিছুতেই হবে না। কিছুতেই হবে না। চলো চলো, তোমার যেতেই হবে না। তোমার যে ভালো লাগে তাই করো। নবাবজাদার শরীর কি আজ ভালো নেই? না, শরীর তো বেশ ভালোই আছে। কি হয়েছে, মন ভালো নেই? হ্যাঁ, মনের আর কি দোষ বলো? এতদিন ধরে সাধ্য সাধনা করে সে যা চায় এত সে পেল না। আপনি মিছেই কষ্ট পাচ্ছেন। আপনি আসেন, আমি গান গেয়ে শোনাই, আপনি খুশি হন, এই তো ভালো। শুধু গানে যে আমার মন ভরে না শাকিলা। হাসছো যে? আপনি যেমন এই সেদিন বললেন তোমার গান শুনলে আমি পাগল হয়ে যাই, আর আজ বলছেন গানে আমার মন ভরে না। ওরে কে আছিস? ওদের সব আসতে বল। কারা যেন এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। কারা আবার এলো এই সময়? মাফ করবেন নবাবজাদা। দাদামণি, 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 আমাকে তোমার ঘরে নিয়ে চলো। এই যে দাদামণি, দাদামণি আমি তোমার কাছে যাবো, আমাকে তোমার কাছে নিয়ে চলো না। আমি এখানে থাকবো না, আমার তোমার কাছে নিয়ে চলো। আমি এখানে শোবো না, আমি কিছুতেই থাকবো না এখানে। করুক নিন্দে, আমি তোমার ঘরে যাবো, আমি এখানে কিছুতেই থাকবো না। আমি তোমার কাছে শোবো, আমি এখানে থাকবো না। নিয়ে চলো না ঘরে আমাকে। রত্নাকে আমাদের ঘরে নিয়ে এসো, নইলে পিসিমা জেগে যাবে। নিয়ে চলো না, নিয়ে চলো না। চলো ওখানে, চলো, এখানে থাকবো না আমি। ওখানে নিয়ে চলো। আমি কিন্তু এই ঘরে ফিরে আসবো না, তোমারই শোবো, কিন্তু দিদিও যাবো না, আমি তোমার সঙ্গেই যাবো। আমি কিন্তু এটা কিছুতেই ফিরবো না। আমি আর কারোর কাছে যাবো না। আমাকে তুমি একা ফেলে রেখে যাবে না কোথাও। তুমি ঘুমোচ্ছ কেন? তুই কিছু মনে করিস না অপর্ণা, মেয়েটা অসুখে ভুকে ভুকে ওই রকম হয়ে গেছে। যা তুই শুয়ে পড়তে যা।
মজা! জোরে ঠেলো, আরো জোরে। আরে আমি আর পারছি না রত্ন, আমার গায়ের জোর নেই। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি জোরে ঠেলবে ব্যাস। জোরে। আরে ওই তো দাদা আপনাকে দেখা যাচ্ছে। এগিয়ে চলো না একটু, আরেকটু এগিয়ে চলো, চলো না। ওই তো দাদামণি, দাদামণি, দাদামণি। জানেন অমিতা, দিনটা খুব ট্রেন হচ্ছে। বুঝতে পারছি। কাল বোধহয় বেচারা সারা রাত ঘুমই হয়নি। আমারও তাই মনে হয়। অথচ মজা দেখো অপু, আমি যতবার গাড়িটাকে ঠেলতে যাচ্ছি ও আমাকে অ্যালাউ করছে না, আবার সুপর্ণাকেও ছাড়তে চাইছে না। আমি ঠিক বুঝতে পারছি না যে রত্না তার বৌদিকে ভালোবেসে এটা করছে না তার উপর টর্চার করছে। কিন্তু মশাই, আপনারা লেখকরা তো মনুষ্যত্ব খুব ভালো বোঝেন, তা আপনি বুঝতে পারছেন না কেন? আমাদের সৃষ্টি করা চরিত্রের মনস্তত্ব আমরা ঠিকই বুঝতে পারি, কিন্তু বিদেশ সৃষ্টি করা নারী জাতির এই যে মনস্তত্ব, এ তো ভগবান নিজেই বুঝতে পারে না। এই যে তুমি আমাকে কেন তো তাচ্ছিল্য করছো, আমি তাই বুঝতে পারছি না। ইস, আমি তাচ্ছিল্য করছি না, আপনি তাচ্ছিল্য করছেন। আপনার বিয়ের পরে আপনাকে আমি 12টা চিঠি দিতে, আপনি একটারও উত্তর দেননি। লিখলে উত্তর নিশ্চয়ই পেতে। কি, আমি মিথ্যে কথা বলছি? দিদি প্রত্যেকটা চিঠির উত্তর দিল আর আপনি চিঠি পেলেন না? কি বিশ্বাস করে আমি একটাও পাইনি। তার মানে? তাহলে ওই বেটা, সে আবার কি? ওই নারী হস্তাক্ষর বিশারদ, সে আবার কি? পোস্টম্যান, বেশ মিষ্টি মিষ্টি মেয়েদের হাতে লেখা দেখেছে, বেশ ঘরে চিঠি এগারে গায়েব করে দিয়েছে। আমার শালীর লেখা চিঠি আমার বাড়ির পোস্টম্যান পড়ছে। এখন তো যত দোষ পোস্টম্যানের। তোমার দোষও প্রমাণ করতে পারি। কিরকম? এই যে তখন থেকে বলছি যে চায়ের জন্য আমার গলা শুকিয়ে যাচ্ছে, তা তুমি আমাকে চা খাওয়ার বন্দোবস্ত না করে শরবত খাওয়ার বন্দোবস্ত করছো। এটার মনস্তত্ব কি জানো? কি? তাচ্ছিল্য। আপনি ঘোড়ার ডিমে মনস্তত্ব বোঝেন। এই শরবতটা মোটেই আপনার জন্য করা হচ্ছে না, এটা করা হচ্ছে দিদির জন্য। ও বেচারা বোধ হয় চেয়ার ঠেলতে ঠেলতে ওর গলা শুকিয়ে গেছে। জাগিয়ে দিয়ে আসছি। দিদি, দিদি। এবার ঠিক হয়েছে, এরকম চালাও, আরো জোরে। বৌদি, আমি পড়ে যাচ্ছি রে বৌদি। আমি পড়ে যাচ্ছি। দাদামণি, আমার বাঁচাও। দিদি, জগজীবন, হ্যাঁ কি একেবারে মার বলে মা একেবারে খেলছে কে, তুমি না আমি? তাহলে কথা বলছো কেন? বড্ড বক করে না। আমাকে বাঁচান রাজা বাবা। কি চাই আপনার? আমার জোয়ান ছেলে খেতে না দিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই নিতাই, এই ছেলেটাকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে এসে গাছের সঙ্গে পিচ মোড়া করে বেঁধে তাদেরকে চাবুক পেটা কর। শালা, আমার জমিতে সব পাতলা মত চল পেলাম। কে জগজীবন, আবার নতুন করে সাজাও। জীবন, এ হলো রাজা খেলা। রাজবুদ্ধির সঙ্গে পারবে কেন? গোড়া থেকে শুরু করো। তরু দেখিনি আর থামো দেখিনি, তখন থেকে খালি ভার 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 করছে। যা বলে আশ্চর্য কথা। আর দেখি, দেখো দেখো, কিছু হবে না। তুমি সব জানো একেবারে। আমি উনি বলছি কিছু হবে না। তো খেলো। হুজুর, এই সাল গাঙের পানি ফসলের ক্ষেতে ঢুকি পড়ায়
20 মণ ধান কাছারি বাড়িতে জমা দিতে পারিনি। মাপ মাপ। ভোগ পেন্নাম হুজুর, পেন্নাম। আমি 2 সালের খাজনা জমা দিতে পারি। মাপ মাপ যাও। পেন্নাম। রাজাবাবু, 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 আমার স্বামী ছেলে দুজনেই অসুখ। ডাক্তার ডাকবো, ওষুধপত্তি দেবো যে হাতে একটিও পয়সা নেই। কতদিনের অসুখ? আগে তা 1 সপ্তাহ হলো। আমার আরেকটি ছেলেও বিনা চিকিৎসায় মারা গেল রাজাবাবু। ম্যানেজার, একে 100 টাকা দিয়ে দাও। একটা জিনিস লক্ষ্য করেছো যোগজীবন, এই মানুষের অসুখ দিনের দিন কিরকম বেড়ে চলেছে? তা যা বলেছেন। এই দেখুন না, গত বছর লক্ষ্মীপুরে বলো না, প্রায় 2000 লোক মরে গেল ওলা উঠো। না, এটা ভালো কথা না। আমি ভাবছি প্রজাদের জন্য একটা হাসপাতাল তৈরি করে দেবো, সেখানে সবাই বিনা পয়সা চিকিৎসা পাবে। আর ভেবেছি যখন তখন তৈরি করবোই। ম্যানেজার, আজই কলকাতায় লোক পাঠাও, হাসপাতাল তৈরি করার জন্য লোক একেবারে ধরে নিয়ে আসে। আমার জমিতে বিনা চিকিৎসায় লোক মরে যাবে। হ্যাঁ, না 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 না। কি দেখলেন? যদি অভয় দেন তো বলুন। বলুন। দেখুন, আপনার জ্বালা যন্ত্রণা কষ্ট সব আমি বুঝি। আপনি যদি আমাকে মাঝে মাঝে এসে আপনাকে পরীক্ষা করার অনুমতি দেন, তাহলে ডাক্তার হিসেবে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, রাজাবাবু দয়াতেই মানুষ। আপনাদের অসুখ বিসুখ দেখে আমার বড় ভাবনা হয়। বেশ, তাই আসবেন। রোজ একবার করে পরীক্ষা করে যাবেন। বিলাসী, ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা, চলিন, নমস্কার। রাত্রে একবার আসিস, পুরস্কার পাবি। ঘোষমশাই আছেন নাকি? ঘোষমশাই, ও ঘোষমশাই, ঘোষমশাই আছেন নাকি? কি হলো? কাকে চাই? বৈকুণ্ঠ ঘোষ আছেন? আছেন, দেখে দেবো? বৈকুণ্ঠ তোমার কে হয়? আমার কাকা। তোমায় তো আগে দেখিনি। ছোট থেকেই মামার বাড়িতে আছে, কদিন হলো এসেছি। ও, তা তোমার নাম কি? আমার নাম শ্রীমতী রতনবালা ঘোষ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম? কার সঙ্গে কথা বলছিস রে রতন? রাজা বাবু, আয় রতন, আয় আয় আয়, পেন্নাম করবি, আয়। ডাক্তার। আয় রতন, আয়, পেন্নাম কর, পেন্নাম কর, পেন্নাম কর। আমাদের অন্নদাতা রাজা বাবু। থাক, হয়েছে, থাক। কি রে বৈকুণ্ঠ, শুনলাম তুমি খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছো, তাই খবরটা একবার নিতে এলাম। আপনি কষ্ট করে এলেন কেন রাজা বাবু? আমাকে একটু খবর দিলে আমি নিজেই যেতাম। ওসব বাজে কথা রাখো, তোমার মানসিক অশান্তির কারণটা কি আগে বলো দেখিনি। আগে বলো বৈকুণ্ঠ, বলো। এই রতনকে নিয়ে। সে কি, এই তো রতনকে দেখলাম, বেশ ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, তুমি কি বলছো? আগে রাজা বাবু, আপনি তো জানেন দাদা মারা যাওয়ার পর বৌদি রতনকে নিয়ে বাপের বাড়ি চলে যান। বৌদিও মাস্টারে হলো মারা গেছেন। মামারা দেখলো যে রতনের তো বিয়ের বয়স হয়েছে, কি আর ঝামেলা পোয়ায়, দাও ওকে কাকার কাছে পাঠিয়ে। কিন্তু মুশকিল হয়েছে, বাড়িতে তো দ্বিতীয় ব্যক্তি কেউ নেই যে দেখাশুনো করে। এই তো খুব ভালো কথা। হে কি হে যোগজীবন, আগে দাদু বটে, এর মধ্যে সমস্যাটা কোথায় তোমার? আগে রাজাবাবু, রতনের জন্য একটি পাত্র ঠিক করেছি, কিন্তু ওদের টাকার চাহিদা বড্ড বেশি, তাই একটু অশান্তিতে আছি। তুমি একটি গাধা। যে টাকাটা কম পড়েছে সেটা কাল সকালে রাজবাড়িতে গিয়ে ম্যানেজারের কাছ থেকে চেয়ে নিয়ে আসবে, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ভালো কথা। এই রতনমণির বিয়েতে আলো জ্বলবে, সানাই বাজবে, আর যারা আসবে তাদের সবাইকে পেট ভরে খেতে দেবে, বুঝতে পেরেছো? যাতে না মেয়েটি বুঝতে পারে যে সে অনাথ। হ্যাঁ, চল চলো। ওরে রতন, রতন, ও রতন, শুনলি শুনলি রাজা বাবুর কথা শুনলি? উনি মানুষ নন কাকা, দেবতা, দেবতা। আমি একটু আগেও ভাবতে পারিনি
যে এত সহজে তোর বিয়ে হবে, ঘর হবে, সংসার হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।